হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 10-এর রায়বার্টের প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের মডেল কোয়েশ্চেন সেট 2 এর একদিক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে একদিকে আছে যে 100 টাকার 10% চক্রবৃদ্ধি 100 টাকা 10% চক্রবৃদ্ধি হারে 121 টাকা হলে সময় 1 বছর, 2 বছর, 3 বছর নাকি 4 বছর। তাহলে 100 টাকার 10% চক্রবৃদ্ধি সুদের হারে 121 টাকা হয়েছে। তাহলে যে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় যে সূত্র আছে, a সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, এই সূত্র দিয়ে সহজে আমরা করতে পারবো। তাহলে এখানে দেখো a সমান দেওয়া আছে, a সমান 121, তারপরে p সমান দেওয়া আছে, p সমান 100, APR, আর সমান দেওয়া আছে 10% এবং n সমান আমাকে বের করতে হবে। তাহলে এই সূত্রে পরপর বসিয়ে দেবো মানগুলো। তাহলে অতএব এই জায়গাতে 121, পি এর জায়গাতে 100 ইন্টু 1 প্লাস আর বাই 100, আর এর মান 10 বাই 100 টু দি পাওয়ার n, n এর মান আমাকে বের করতে হবে। তাহলে এটা হচ্ছে 121 সমান 100 ইন্টু এখানে 1 প্লাস 1 বাই 10 টু দি পাওয়ার n। তাহলে এখানে 121 পেলাম, 121 সমান 10, এই 100 পাঁচ ব্র্যাকেট 10 একে 10, 10 এর 1 11, তাহলে এটা 11/10 টু দি পাওয়ার n। তাহলে এই 11/10 হোল টু দি পাওয়ার n, এটা সমান 121/100, 11/10 হোল টু দি পাওয়ার n সমান 121/100। তাহলে আমরা জানি 11 স্কোয়ার করলে 121 হয়, আর 10 স্কোয়ার করলে 100 হয়। তাহলে দুই দিক তুলনা করলে পাই n সমান 2। তাহলে এটা হবে 2 বছর। ষোলো এবং 25 এর মধ্য সমানুপাতিটি কত হবে? 16 এবং 25 এর মধ্য সমানুপাতিটি, তাহলে মনে করি মধ্য সমানুপাতি x, মধ্য সমানুপাতি সমান x। তাহলে অতএব 16 আর 25 আছে, 16/x সমান x/25, বজ্রগুণ করলে পাই x², 25 এবং 16 গুণ করতে হবে, তাহলে এখানে হবে 400 বা x সমান √400। তাহলে √4 ইন্টু 100, 4-এর বর্গমূল 2 আর 100-র বর্গমূল 10, তাহলে এটা হলো 20। তাহলে সি হবে। তিনি আছে ত্রিভুজ এবিসি ও ডিইএফ সদৃশকোণী, এবি ইস টু ডি সমান 2:3 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে দুটি ত্রিভুজ সদৃশকোণী এবিসি আর ডিইএফ, তাহলে অঙ্কটাকে দুই রকম ভাবে করা যায়, একটা সহজভাবে আর একটা কঠিনভাবে। তো সহজভাবে করে দেবো, কঠিনভাবেটা মুখে বলে দেবো, তোমরা নিজেরা চেষ্টা করবে। তাহলে প্রথমে এবিসি আমি সমকোণী করে আঁকছি। তাহলে এবিসি ত্রিভুজ এ বিসি, আর এই দুটো ত্রিভুজ ডি ই এফ। তাহলে এখানে এবি আর ডি, এবি এবং ডি এর অনুপাত আছে, এবি ইস টু ডি, এই অনুপাত হচ্ছে 2:3। তাহলে এখান থেকে বলা যায় যে এবি বাই ডি সমান 2/3, এটা বলা যায়। আর যেহেতু সমকোণী ত্রিভুজ করে এঁকেছি, এটা লম্ব আর এটা ভূমি, তাহলে বিসি আর ইএফ এর অনুপাতও তাই হবে, বিসি বাই ইএফ সমান 2/3, কারণ সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতি হয়, এর অনুরূপ
এটা এই দুইয়ের অনুপাত 2:3 হলে বিসির অনুরূপ ইএফ এটা তাহলে এই দুইয়ের অনুপাতও 2:3 হবে। এখন এর ক্ষেত্রফল 2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এর ক্ষেত্রফলের অনুপাত চাওয়া হয়েছে বা ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, সেই জন্য আমরা কি করছি, ক্ষেত্রফলের অনুপাত বের করছি। এর হচ্ছে 1/2 ইন্টু ভূমি, না ভূমিটা ইএফ, ভূমি ইন্টু ডি উচ্চতা। তাহলে 1/2 কেটে দিতে পারছি। তো বিসি বাই ইএফ, বিসি বাই ইএফ ইন্টু এবি বাই ডি, বিসি বাই ইএফ এটা 2/3 ইন্টু এবি বাই ডি এটাও 2/3, তাহলে 2 দুগুণ 4, 3 থেকে 9, তাহলে অনুপাত হলো 4:9। তাহলে আমরা এভাবে বের করতে পারি। আর যদি সমকোণী করে না আঁকি সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমি ছোট্ট জায়গাতে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। সেক্ষেত্রে দুটো ত্রিভুজ আঁকলাম, সদৃশ কোণী করে দুটো ত্রিভুজ আঁকলাম। এখন ভূমি এর অনুপাত ওই 2:3 হবে। এখন এর উচ্চতা আঁকতে হবে, এর উচ্চতা আঁকতে হবে। তাহলে কি হবে, এই ছোট পোর্শনটা এর অনুপাত 2:3, টোটালটার অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 2:3। তাহলে এখান থেকে 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে ঠিক এরকম টাইপের একটা অনুপাত আসবে 4:9। তাহলে ছবিটা এভাবে আঁকি বা অন্য কোনোভাবে আঁকি, আমাদের কিন্তু 4:9 হবে। আর এখানে দেখে বোঝা যাচ্ছে যে প্রথম ত্রিভুজটা ছোট, পরের ত্রিভুজটা বড়। আমার আঁকাটা উল্টো হয়ে গেছে, কিন্তু উত্তরটা ঠিক আছে। আচ্ছা, tan থিটা ইন্টু tan 2 থিটা সমান 1 হলে sin স্কয়ার 2 থিটা প্লাস tan স্কয়ার 2 থিটা এর মান কত? তাহলে প্রথম এখান থেকে আমাকে থিটা এর মান বের করে নিতে হবে। tan থিটা ইন্টু tan 2 থিটা এটা ইজ ইকুয়াল টু 1। এখান থেকে বলা যায় tan থিটা সমান 1/tan 2 থিটা। তারপরে এখান থেকে লিখব কি tan থিটা সমান 1/tan থিটা হলে আমরা cot থিটা লিখি, তাহলে বা tan থিটা সমান, এখন কোন পাল্টে আমরা কটকে tan করতে পারি, সেটা কটের জায়গাতে tan লিখলে এই যে 2 থিটা আছে, 2 থিটার জায়গাতে আমাকে লিখতে হবে 90 ডিগ্রি মাইনাস 2 থিটা, তবেই এই কটকে tan লিখতে পারবো। তাহলে এখান থেকে পেলাম থিটা সমান, দুই দিকে তুলনা করছি, tan তুলে দিচ্ছি মনে মনে, তাহলে থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 2 থিটা, বা থিটা আছে 2 থিটাকে বাদিকে নিয়ে এলাম, তাহলে থিটা আর ওদিককার 2 থিটা সমান 90 ডিগ্রি। তাহলে এখান থেকে পাচ্ছি 3 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, বা থিটা সমান 90 ডিগ্রি বাই 3, এটা হলো 30 ডিগ্রি। তাহলে আমাকে এখন 2 থিটার মান বের করতে হবে। 2 থিটা সমান 2 ইন্টু 30 ডিগ্রি, তাহলে এটা ইজ 60 ডিগ্রি। এরপরে আমাকে যে মানটা বের করতে হবে সাইন স্কোয়ার 2 থিটা প্লাস tan স্কোয়ার 2 থিটা এর মান বের করতে হবে। তাহলে 2 থিটা এখানে 60 ডিগ্রি লিখব, সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস tan স্কোয়ার 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান √3/2, tan 60 ডিগ্রি মান √3। তো এখানে √3 স্কোয়ার করলে 3 হলো, 2 দুগুণ 4 প্লাস এখানে 3, তাহলে এটা পাচ্ছি 4 এবং 1, লসাগু 4 1 4, 4 দিয়ে 4কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 3কে গুণ, 3 1 3, 1 দিয়ে 4কে ভাগ করলে আমরা 4 পাই, 4 দিয়ে 3কে গুণ, 3 4 12, তো সমান 15/4। আর যদি এটা মিশ্র ভগ্নাংশ করি তাহলে এটা হবে কি 3 পূর্ণ 3/4। একটি গোলকের অন্তর্লিখিত ও পরিলিখিত ঘনকের
আয়তনের অনুপাত কি হবে? তাই গোলকের অন্তর্লিখিত পরিলিখিত যে ঘনক তার বাহুর দৈর্ঘ্যের সঙ্গে গোলকের ব্যাসের বা ব্যাসার্ধের সম্পর্ক বের করতে হবে। তাহলে প্রথম যদি বৃত্তটা এঁকে নিই, মানে ঘনকটাকে মাঝ বরাবর কাটা হয়, তাহলে আমরা এরকম একটা বৃত্তাকার অংশ পাবো। এটা হচ্ছে গোলকের যে রেখা। এবার গোলকের সীমারেখা, এরপরে এর অন্তর্লিখিত ও পরিলিখিত ঘনক। তাহলে এর পরিলিখিত ঘনকটা প্রথমে এঁকে ফেলি, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কেমন দেখতে লাগবে দেখে নিই। যদি মাঝ বরাবর কেটে দিই তাহলে কিছুটা এরকম দেখতে লাগবে। এটা হচ্ছে পরিলিখিত ঘনকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর যেটা অন্তর্লিখিত সেটার ভেতরে আমরা এভাবে আঁকতে পারবো। এটা হচ্ছে গোলকের কেন্দ্র বা এই বৃত্তাকার ক্ষেত্রের কেন্দ্র, এটা হলো ব্যাস। তাহলে দেখতে পাচ্ছি কি, এই যে ব্যাসটা পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, আর অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে এই যে কর্ণের দৈর্ঘ্য আর এই বৃত্তের ব্যাস সমান। তাহলে প্রথম বৃত্তের ব্যাসার্ধ ধরে নিলে আমরা পরিলিখিত এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব সেখান থেকে। তাহলে এটার নাম দিলাম এবি সিডি, আর এখানে নাম দিলাম পি কিউ আর এস। তো এখানে ধরে নেব যে মনে করি বৃত্তের ব্যাসার্ধ সমান আর একক, অতএব ব্যাস সমান 2r একক। এবার এর যেটা ব্যাস সেটা পরিলিখিত বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য। পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 2r একক, অতএব আয়তন সমান বাহু কিউব ঘন একক। তাহলে 8r কিউব ঘন একক। এবার আসি অন্তর্লিখিত, পি কিউ আর এস এর বাহুর দৈর্ঘ্য এ হলে কর্ণের দৈর্ঘ্য a√2, এই যে a√2, এটা সমান কি হবে, এই যে a√2 এটা হলো এই বৃত্তের ব্যাস অর্থাৎ 2r। তাহলে এখান থেকে পাই a সমান 2r বাই √2 এটা। তাহলে আয়তন সমান বাহু কিউব তাহলে এটা 8 হলো 8r কিউব, আর √2 কিউব করলে এটা 2√2 হচ্ছে। কি করে হচ্ছে দেখে নাও, √2 কিউব করছি অর্থাৎ √2 ইন্টু √2 ইন্টু √2, এই দুটো √2 মিলে একটা 2, আর এখানে √2 অর্থাৎ 2√2 হলো, কাটাকুটি করে 4 সমান 4r কিউব বাই √2 একক ঘন একক। তো এখানে আমাকে বের করতে হবে যে অন্তর্লিখিত পরিলিখিত ঘনকের আয়তন অনুপাত, আগে অন্তর্লিখিত পরে পরিলিখিত। তাহলে আয়তনের অনুপাত
অন্তর্লিখিত আগে, এটা অন্তর্লিখিত ছিল, এটা হচ্ছে 4r³/√2, আর পরিলিখিত যেটা এটা হচ্ছে 8r³। নিচে √2 আছে, তো সরল করার জন্য উপর নিচে √2 গুণ করব এর সাথে এর সাথে। এখানে √2 কেটে যাচ্ছে, তাহলে 4r³ = 8√2r³। r³ যদি r³ দিয়ে ভাগ করে দিই বোথ সাইড, তাহলে 4:8√2। এবার যদি 4 দিয়ে ভাগ করি, 4 × 4, 4 × 2 = 8, 1:2√2। ওজাইভ লেখচিত্রটি হলো গড় নির্ণায়ক, পরিসংখ্যা নির্ণায়ক, মধ্যমা নির্ণায়ক নাকি সংখ্যাগুরুমা নির্ণায়ক। এটা হচ্ছে মধ্যমা নির্ণায়ক। শূন্যস্থান পূরণ করে যে কোনো 5টি। বার্ষিক 6% হার সরল সুদে 900 টাকার সুদ 135 টাকা হবে যে সময়ে, তা হলো, অর্থাৎ এখানে আমাকে টাইম বের করতে হবে। তো I = P/100, এটা সরল সুদ নির্ণয়ের সূত্র। এই সূত্র দিয়ে খুব ইজিলি করা যাবে। তো এখানে কি কি দেওয়া আছে লিখে নিই। এখানে আচ্ছা, এখানে IPRT, I = P = R = T = এই মানগুলো পরপর লিখে নেব। তো প্রথমে আছে বার্ষিক 6% সরল সুদে, অর্থাৎ R = 6%। সরল সুদে 900 টাকার আসল, 900 টাকা, 900 টাকার সুদ 135 টাকা। I = 135 টাকা। তাহলে আমাকে সময় বের করতে হবে। তাহলে আমরা জানি যে I = P/100। এখান থেকে বজ্রগুণ করলে পাই P/100 = 100I। এখান থেকে বের করতে হবে T = 100I/PR = 100 × I এর মান 135 P এর মান 900 × R এর মান 6। এখানে 9, 3 × 3 = 9, আর 3 দিয়ে 135-কে ভাগ করব। তো এটা হচ্ছে 45, 3 15 45, 3 দিয়ে কাটলে 3 × 2 = 6, এটা 3 × 5 = 15, 5/2 সমান 5/2 সমান 2.5 লেখা যায়, বা 2 × 15 1/2 লেখা যায়, অর্থাৎ এটা 2.5 বছরে, সময়টা হচ্ছে 2.5 বছর। √5 - 1 এর অনুবন্ধীকরণে তাহলে এর অনুবন্ধীকরণী -√5 - 1, এটা কিন্তু √5 + 1 করলে হবে না, এটা হবে না, এটা উত্তর। -√5 - 1 হচ্ছে এর অনুবন্ধীকরণ। তাহলে অনুবন্ধীকরণ পাবো কিভাবে? রুট চিহ্নের আগে যে রুটের আগে যে চিহ্নটা আছে সেই চিহ্নটাকে পাল্টে ফেলতে হবে। এখানে প্লাস আছে, মাইনাস করলাম, মাইনাস থাকলে এখানে প্লাস করতাম। বৃত্তের সকল ব্যাস, এটা হচ্ছে মূল বিন্দু, কেন্দ্রগামী। বৃত্তের সকল ব্যাস মূল বিন্দুগামী বা কেন্দ্র বিন্দুগামী। 89 ডিগ্রি কোণের পূরক কোণের বৃত্তীয় মান। তাহলে 89 ডিগ্রি কোণের পূরক কোণের মান তো আগে প্রথমে লিখে নিই। 89 ডিগ্রি কোণের
পূরক কোণ, দুটো কোণ যোগ করলে 90 ডিগ্রি হলে তখন একটি অপরটি পূরক কোণ বলা হয়। তাহলে 89 ডিগ্রি কোণে পূরক কোণ হবে 90 ডিগ্রি মাইনাস 89 ডিগ্রি, আর এটা হলো 1 ডিগ্রি। তাহলে এবার 1 ডিগ্রিকে আমরা যদি বৃত্তীয় মানে প্রকাশ করতে চাই পাই সি বাই 180 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে পাই সি বাই 180, যেখানে সি হলো রেডিয়ান, সি হচ্ছে রেডিয়ান, সি মানে রেডিয়ানকে বোঝায়। একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের আয়তন ভি, ঘন সেমি, উচ্চতা এইচ সেন্টিমিটার হলে চোঙটির ভূমির ব্যাসার্ধ হবে ড্যাশ। তাহলে ভূমির ব্যাসার্ধ জানা নেই, ভূমির ব্যাসার্ধ এখানে আর ধরে নেব। মনে করি ভূমির ব্যাসার্ধ সমান আর একক, না আর সেমি। তাহলে এখানে ভি ঘন সেমি আয়তন, ভি সমান হবে, আচ্ছা এটা আছে লম্ববৃত্তাকার চোঙ, তাহলে পাই আর স্কয়ার এইচ, আর এইচ ছিল উচ্চতা, তাহলে এটা হলো, এখান থেকে আমাকে আর বের করতে হবে। তাহলে আর স্কয়ার সমান ভি বাই পাই এইচ, তাহলে এখান থেকে পাই আর সমান রুট ভি বাই পাই এইচ, এভাবে লেখা যায়, বা আমরা লিখতে পারি ভি বাই পাই এইচ টু দি পাওয়ার 1/2, এভাবেও লিখতে পারি। এটা উত্তর হবে, বা এটা উত্তর। যে তথ্যের সংখ্যাগুরু মান খুঁজি তাকে ড্যাশ ভূমিষ্ঠক তথ্য বলা হয়। তাহলে তাকে আমরা বলি দ্বি ভূমিষ্ঠক, দ্বি দয় বয় হস্যি দ্বি। সত্য বা মিথ্যা লেখো। অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার হয় না, 3 জনের লোকের দরকার নেই, 2 জন হলেও হয়, তাই এটা মিথ্যা। 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটি অমূলদ। এখন এর নিরূপক বের করে দেখতে হবে বীজ দুটি প্রকৃতি কেমন, মূলদ কি অমূলদ। ফাইভ এক্স স্কোয়ার মাইনাস 2x এই 3x মাইনাস 1 ইকুয়াল টু 0, এখানে a সমান 5, b সমান মাইনাস 3 ও c সমান মাইনাস 1। অতএব নিরূপককে বলা হয় বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে b হলো মাইনাস 3 মাইনাস 4, এর মান 5 এবং c এর মান মাইনাস 1। মাইনাসে 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 প্লাস, 3 থেকে 9, মাইনাসে মাইনাসে প্লাস, 4 5 20। তাহলে এটা হলো 29, আর 29 গ্রেটার দেন 0। তাহলে যখন এটার মান শূন্যর চেয়ে বড় হয় তখন বীজদ্বয় হয় বাস্তব। তো এখানে সমীকরণে বীজদ্বয় অমূলদ বলা আছে, বীজ দুটি অমূলদ বলা আছে, মূলদ কি অমূলদ সেটা এখানে দেখতে হবে। তাহলে বীজদ্বয় মূলদ কি অমূলদ সেটা নিরূপক থেকে বলা যাবে না এভাবে। তো বীজদ্বয় বাস্তব, এটা যখন করে ফেলেছি লিখে দিই বীজদ্বয় বাস্তব। আচ্ছা, এবার পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা এখান থেকে, না সিদ্ধরাচার্যের সূত্র দিয়ে আমরা এক্স এর মান বের করতে পারি। এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো যাই হোক, এর মান বের করে ফেলেছি আগেই, বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 29, এটা বসিয়ে দেবো এখানে। মাইনাস বি এর মান হচ্ছে মাইনাস 3, বসিয়ে দিলাম, প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac এর মান এই যে 29 বাই 2a, 2 দিলাম, এর মান এখানে 5 দিলাম, সমান মাইনাসে মাইনাসে প্লাস 3 প্লাস মাইনাস রুট 29 বাই 5 2 10। এবং এই 29 এর বর্গমূল করা যাবে না, এটা অমূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা। অতএব 3 প্লাস মাইনাস রুট 29 বাই 10 এটাও কিন্তু
অমূলত সংখ্যা। তাহলে এই 1 নম্বর সমীকরণের যে বীজ দুটি আছে দুটি কিন্তু অমূলত, সুতরাং এটা সত্য। তাহলে বীজ দুটি অমূলত, এটা সত্য। একটি বৃত্তের অন্তঃস্থ বিন্দু P, বৃত্তের অন্তঃস্থ একটি বিন্দু P, বৃত্তটিতে অঙ্কিত কোন স্পর্শক পিবিন্দুগামী হবে। কোন স্পর্শক পিবিন্দুগামী হবে, তাহলে স্পর্শক তো বৃত্তকে ছেদ করতে পারে না। তাহলে কি হবে, এখানে অন্তঃস্থ বিন্দু P, বৃত্তের ভেতরে P বিন্দু আছে। যাই হোক, বৃত্তটা হয়নি। একটা বৃত্ত, এর মধ্যে যে কোনো একটা P বিন্দু, তাহলে স্পর্শক কখনো এই বৃত্তকে ছেদ করবে না, এটা স্পর্শক নয়। বৃত্তকে স্পর্শক একটি বিন্দুতে স্পর্শ করে মাত্র, তাহলে স্পর্শক কখনো বৃত্তের ভিতরে ঢোকে না। তাহলে কোন স্পর্শক P বিন্দুগামী হবে বলা আছে, সুতরাং ওটা মিথ্যা বলা আছে, কারণ কোন স্পর্শকই P বিন্দুগামী হবে না। এটাই সত্য যে P বিন্দুগামী হবে না কোনো স্পর্শক, কারণ সমস্ত স্পর্শকগুলো বৃত্তের বাইরে অবস্থিত, বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করেছে। এরপর 3 দাগে আছে, 3 দাগ হয়ে গেল। 4 দাগে, সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তাহলে ছবি এঁকে অঙ্কটা করলে খুব সোজা হবে, যে 30 ডিগ্রি থেকে বেড়ে 60 ডিগ্রি হয়েছে। তাহলে এটা মনে করলাম স্তম্ভ। সূর্যের উন্নতি কোণ প্রথমে 30 ডিগ্রি ছিল, অর্থাৎ এরকম কাত হয়ে সূর্যের আলো পড়ছিল। এটা 30 ডিগ্রি। তখন ছায়ার দৈর্ঘ্য ছিল বিসি। এবার উন্নতিকোণ যখন বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলো, তখন সূর্য কিন্তু আর কাত হয়ে পড়ছে না, সূর্যের আলো এরকম কিছুটা লম্ব হয়ে পড়ছে। তো এখান থেকে এই দৈর্ঘ্যটা কমে গেল, আগে ছিল বি থেকে সি পর্যন্ত অনেক লম্বা ছায়া, পরে কমে গেছে। তো এখানে আছে কি, সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পায়। না, বৃদ্ধি পায় না, এটা হবে হ্রাস পায়, তাহলে এটা মিথ্যা বলা আছে। দুটি শঙ্কুর ব্যাসার্ধ সমান হলে তাদের আয়তনের অনুপাত তাদের উচ্চতাদ্বয়ের অনুপাতের সমান। সেটা দেখে নিই উচ্চতাদ্বয় অনুপাতের সমান কিনা। তাহলে দুটো শঙ্কুর কথা বলা আছে, তো শঙ্কুর আয়তন বের করতে গেলে ব্যাসার্ধ দরকার হয় এবং উচ্চতা দরকার হয়। তাহলে ব্যাসার্ধ সমান বলা আছে, তাহলে ব্যাসার্ধ সমান ধরে নিই, মনে করি শঙ্কু দুটির প্রতিটির ব্যাসার্ধ সমান আর একক ও উচ্চতা যথাক্রমে h1 ও h2 একক। তো এবার এখানে আয়তনের অনুপাত বের করতে হবে। আয়তনের অনুপাত একের 3 পাই আর স্কোয়ার এইচ প্রথমটার, আর দ্বিতীয়টার একের 3 পাই আর স্কোয়ার এইচ। এখানে হবে h1, এখানে হবে h2। তো একের 3 পাই আর স্কোয়ার, একের 3 পাই আর স্কোয়ার একই আছে, তাহলে ওটা বাদ দিলে h1:h2। তাহলে একের 3 পাই আর স্কোয়ার দিয়ে ভাগ করেছি, তাহলে এটা হচ্ছে উচ্চতাদ্বয়ের অনুপাতের সমান। তো প্রশ্নের মধ্যে তাই বলা ছিল যে উচ্চতাদ্বয়ের অনুপাতের সমান, তাহলে এটা সত্য।
প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় 4.5, সেটা করে দেখতে হবে 4.5 হচ্ছে কিনা। প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় এক, 2, 3, 5, 7, তাকে ভাগ করতে হবে 1, 2, 3, 4, 5, পাঁচখানা সংখ্যা আছে, 5 দিয়ে ভাগ করতে হবে। 6, 5, 6 আর 5 হচ্ছে 11, 18, 18/5 ভাগ করলে 3.6। তাহলে এটা প্রশ্নে যে গড় দেওয়া আছে তার সাথে মিলছে না, সুতরাং এটা মিথ্যা। এই ভাগটা আমি ভাগ না করে হঠাৎ করে আন্দাজে কিভাবে বললাম সেটা দেখে নাও। যখন 5 দিয়ে ভাগ করার থাকবে, তুমি যে সংখ্যাটাকে ভাগ করছো তাকে ডবল করে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দেবে। যেমন 18 ডবল 36, একটা অঙ্কের আগে দশমিক বসিয়ে দিলাম। একই রকমভাবে তুমি যদি 21কে 5 দিয়ে ভাগ করো, তাহলে 21-এর ডবল 42, একটা আগে দশমিক বসিয়ে দাও। সুতরাং 5 দিয়ে ভাগ করা এরকম সোজা। তোমরা 5 দিয়ে ভাগের সময় যাকে ভাগ করছো সেটাকে দ্বিগুণ করে দিয়ে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দেবে, তাহলে কিন্তু ভাগ হয়ে যাবে। তো যাই হোক, এবার 4-এর 1। 2025 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করো। তাহলে 2025 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত হিসাব করতে হবে। তাহলে এখানে I = PRT/100 যে সূত্র আছে, সরল সুদের সূত্র, সেই সূত্র দিয়ে সহজে করা যাবে। তাহলে এখানে কি কি তথ্য দেওয়া আছে দেখে নিই। এখানে I = P = R = এবং T = I = PRT/100, এই সূত্রের দিকে তাকিয়ে IPRT এই সিম্বলগুলো লিখে নিলাম। তাহলে 2025 কিসের মান দেওয়া আছে দেখে নিই। 2025 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হার, এটা 6% দেওয়া আছে সরল সুদের হার। আর 2000 টাকার, তাহলে আসলটা দেওয়া আছে 2000 টাকা। 2000 টাকার সুদ কত, আমাকে সুদের পরিমাণ বের করতে হবে। যেখানে সময়টা দেওয়া আছে 1 জানুয়ারি থেকে 27 মে। সময় সমান, তাহলে 1 জানুয়ারি থেকে, তাহলে জানুয়ারি মাস পুরোটা, এটা 31 মাস। এরপরে ফেব্রুয়ারি 28 দিনে, জানুয়ারি ফেব্রুয়ারি, তারপরে মে 31 দিনে। আচ্ছা, 27 মে পর্যন্ত, তাহলে আমার 31 পর্যন্ত যাওয়ার দরকার নেই, এখানে 27 দিলেই চলবে। তো 3 × 27 = 81, 3 × 27, বা সেভাবে না করে আমরা আলাদা করে এখানে যোগ করে নিই, 31, 28, 27। না, এখানে আরও হবে, যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস 31-এ, এপ্রিল 30-এ, মে থেকে 27। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, ঠিক আছে। দিন 1, 2, 3, 4, 5, তাহলে পাঁচখানাকে যদি আমি 30 করে ধরি, 3 × 5 = 15, অর্থাৎ 150। বেশি আছে এখানে 1, 2, দুটো বেশি আছে, তাহলে এটা 28-এর সাথে মেকআপ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে 27, অর্থাৎ 3 কম আছে, সমান 147 ডেজ। তো এখানে যে আছে টি 147 দিন, তাকে 365 দিয়ে ভাগ করব, কারণ এখানে সবসময় সময়টা বছরে নিতে হয়। তাহলে লিখবো, আমরা জানি যে I = PRT/100। আমাকে যেহেতু এখানে আয়ের মানই বের করতে হবে, তাহলে এখানে সমান দিয়ে দিই। P 2000 টাকা, আর এর মান 6, টি এর মান 147/365,
এবং 100। তো সরল করে লিখলে পাই 2006 147 5 দিয়ে কাটাকুটি করলে তাহলে এইখানে এটা 26 হবে, তাহলে সমান 146 দিন। আর 146 হলে এটা 146 হলো 2, 4 4 চোখ 24, 24 দুগুণ 48 সমান 48 টাকা। তারপরে আছে 6 মাস অন্তর দেয় 10% চক্রবৃদ্ধি হার সুদে 1000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। এটা সূত্র দিয়ে করা যাবে, আবার লিখে লিখে করা যাবে, তো আমি এখানে সূত্র দিয়ে করব। তাহলে এখানে a সমান, সূত্র হচ্ছে a সমান p * 1 + r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে a সমান p সমান r সমান n সমান 6 মাস অন্তর দেয় 10% চক্রবৃদ্ধি হার সুদে 1000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে হবে, মানে সুদ আসল বের করব, এর থেকে আসল বিয়োগ করলে আমি সুদ পেয়ে যাব। আসল আছে 1000 টাকা, সুদের হার 10% আছে, কিন্তু 6 মাস অন্তর চেঞ্জ হচ্ছে, তাহলে 1 বছর যদি 10 টাকায় 6 মাসে হবে 5 টাকা, 10-এর হাফ, তাহলে এটা 5% হলো। আর n 6 মাস অন্তর দেয়, তাহলে 1 বছরের মধ্যে দুখানা 6 মাস আছে, তাহলে n হবে 12/6 সমান 2। তাহলে লিখবো, আমরা জানি যে a সমান p * 1 + r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে এর মান যেহেতু বের করতে হবে, এখানে সমান দিয়েই লিখি, এটা 1000, 1 প্লাস r এর মান 5/100 আর n এর মান 2, 1/20 সমান 1000 1 প্লাস কুড়ি, 1 20, 20 আর 21, 21/20 হোল স্কয়ার, 21/20 দুখানা, দশ থাকছে, 5 দুগুণ 10, তাহলে 21 21 5 এবং 2, 21 21 5 গুণ করে তাকে 2 দিয়ে ভাগ, 21 21 গুণ করলে আমরা জানি যে ওটা 441 হবে, তাকে 2 দিয়ে ভাগ, পাঁচে বার 4 5 20, শূন্য হাতে 2, 4 5 20 আর 2 22, তারপরে তাকে 2 দিয়ে ভাগ, সমান 1102.5 টাকা। এটা সুদ আসল মিলে হলো, অতএব সুদ সমান 1102.5, তার থেকে আসলটা বিয়োগ করতে হবে, সমান 102.5 টাকা।
এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এই সি সমান এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা হলে আলফা কিউব প্লাস বিটা কিউব এর মান নির্ণয় করো। তাহলে এই যে অতএব এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 সমীকরণের বীজদ্বয় এই আলফা আর বিটা। তো এখান থেকে আলফা প্লাস বিটা বের করতে পারবো, মাইনাস বি বাই এ, আলফা বিটা সমান সি বাই এ। অতএব আলফা কিউব প্লাস বিটা কিউব সমান এ কিউব প্লাস বি কিউব সূত্রে ভেঙে দেবো, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আলফা প্লাস বিটা এর মান মাইনাস বি বাই এ হোল কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটা এর মান সি বাই এ, আলফা প্লাস বিটা এর মান মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস 3 বার গুণ করছি, তাহলে মাইনাস বি কিউব বাই এ কিউব মাইনাস এ প্লাস 3bc ইয়ারে এ স্কোয়ার। এ কিউব লসাগু, এ কিউব দিয়ে এ কিউবকে ভাগ করলে 1 পাচ্ছি, 1 দিয়ে মাইনাস বি কিউবকে গুণ, লসাগু এই এ স্কোয়ার দিয়ে ভাগ করলে এ পাচ্ছি, এই দিয়ে 3bc কে গুণ করলে 3abc। তাহলে এটা হলো এ কিউব প্লাস বি কিউবের মান। এটা আছে ভি সমানুপাতি আর কিউব, ভি আর সমান 3 হলে ভি সমান 18 পাই, তবে প্রমাণ করো ভি সমান 2/3 পাই আর কিউব। ভি সমানুপাতি আর কিউব, তাহলে এখান থেকে বলতে পারি ভি সমান কে আর কিউব, কে সমান ভেদ ধ্রুবক, কে সমান ভেদ ধ্রুবক। এখন আর সমান 3, ভি সমান 18 পাই, তাহলে বা ভি এর মান বসালাম 18 পাই সমান আর সমান 3। কে সমান 18 পাই, তার নিচে 3 কিউব হবে, তার 3 কিউব মানে আমরা জানি 27, 9 দিয়ে তাহলে হলো 2π/3। এখন আমাকে বের করতে হবে যে ভি সমান কত, তাহলে ভি সমান এখান থেকে পাই কে আর কিউব, কে এর মান এটা 2π/3 ইন্টু আর কিউব, বা এখান থেকে বলা যায় ভি সমান 2/3 পাই আর কিউব। তাহলে এটা প্রমাণিত লিখতে হবে, এটা প্রমাণ করতে বলা ছিল। একটি বৃত্তের ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, কেন্দ্র থেকে কোনো জ্যা 16 সেমি দূরে থাকলে জ্যাটির দৈর্ঘ্য কত? তাহলে এখানে
একটি বৃত্তের ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, ওবি 20 সেন্টিমিটার। কেন্দ্র থেকে কোনো জ্যা 16 সেমি দূরে আছে, তাহলে ওপি সমান, আচ্ছা বৃত্তের ব্যাসার্ধ ওবি, ওপি নয় এটা ওবি, আর জ্যায়ের দূরত্ব ওপি, এটা সমান 16 সেন্টিমিটার বলা আছে। জ্যায়ের দৈর্ঘ্য কত? তো জ্যায়ের দৈর্ঘ্য বের করতে গেলে আমাদের এবি জ্যায়ের দৈর্ঘ্য বিপি বের করলেই চলবে। তাহলে ও বিপি সমকোণী ত্রিভুজ, যার এগুলো দেওয়া আছে, তাহলে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা পিথাগোরাসের সূত্র। ওবি এর মান দেওয়া আছে 20, 20 বসিয়ে দিলাম। ওপি এর মান দেওয়া আছে 16, 16 বসিয়ে দিলাম। বিপি এর মান বের করতে হবে, তাহলে বিপি স্কোয়ার লিখলাম। তাহলে 20 20 400, 16 16 256 প্লাস বিপি স্কোয়ার, বা বিপি স্কোয়ার সমান 400 থেকে বিয়োগ করতে হবে 256, 4 হাতে 1, 4 হাতে 1 1 সমান 144। তাহলে পেলাম বিপি সমান, স্কোয়ারটা দিলাম না আর, 144। এখানে প্লাস মাইনাস দেবো না কেন, কারণ বিপি বাহুর দৈর্ঘ্য, সেটা মাইনাস হবে না কখনো, সেই জন্য প্লাস মাইনাস চিহ্নটা দিলাম না। তাহলে সমান 12। তাহলে অতএব এবি সমান, বিপি যদি 12 হয় এবি হবে 12 ডবল, 24 সেন্টিমিটার। তাহলে এটা হলো 24 সেন্টিমিটার, তাহলে জ্যায়ের দৈর্ঘ্য এই 24 সেন্টিমিটার। ত্রিভুজ এবিসি এর বিসি সমান্তরাল ডি, এডি বাই বিডি সমান 2/5, এসি সমান 21 সেন্টিমিটার হলে এই এর মান কত? হলে এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের কোনো ধরন বলা নেই, সুতরাং আমি যে কোনো রকমের একটা ত্রিভুজ এখানে আঁকলাম, এ বি সি। এরপরে বিসি সমান্তরাল ডি, তাহলে এখানে আর একটা ডি, তাহলে এডি বাই বিডি, এডি বাই বিডি। আচ্ছা তাহলে এটা এখান থেকে আঁকি, এটা ডি, এটা ই। এখন বলা এই দুটো সমান্তরাল, এটা আর এটা সমান্তরাল। এখন বলা আছে এডি বাই বিডি, এটা সমান 2/5, এটা যদি 2 হয় এটা 5, এরকম ভাবে দেওয়া আছে। তারপরে এসি সমান দেওয়া আছে 21 সেন্টিমিটার, তাহলে এই এর মান বের করতে হবে। এটা হচ্ছে এসি আর এটা হচ্ছে এই। তাহলে দেখো কোন ত্রিভুজের একটা বাহু সমান্তরাল সরলরেখা অপর বাহু দুটিকে সমানুপাতে বিভক্ত করে, অর্থাৎ এই অংশ আর এই অংশের যা অনুপাত, এই অংশের এবং এই অংশের তাই অনুপাত হবে। অর্থাৎ এডি বাই বিডি 2/5 হয়েছে, এই বাই ইসি এটাও 2/5 হবে। এই বাই ইসি সমান 2/5, এখান থেকে আমরা স্টার্ট করব, কারণ এটা এই অনুপাত থেকে এই অনুপাতটা পেয়ে যাচ্ছি, এটা লিখে দিলাম। এখন আমাকে যেহেতু এসি বের করতে হবে, তো এই অনুপাতটা আমি জানি না, এসি দেওয়া আছে 21 সেন্টিমিটার। তাহলে এক কাজ করি, উভয় পক্ষে 1 যোগ করি, তাহলে উপরে এই আর ইসি আসবে, এই আর ইসি মিলে আমরা তখন 21 বসাতে পারবো। তাহলে এই বাই এসি প্লাস 1 সমান 2/5 প্লাস 1 করলাম, তাহলে করলে কি আসে দেখা যাক। এখানে নিচে এসি লসাগু, এখানে 1 1 এবং এসির লসাগু এসি, এসিকে এসি দিয়ে এসিকে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে এই কে গুণ, 1 দিয়ে এসিকে ভাগ করলে এসি পাই,
এসি দিয়ে 1 কে গুণ সমান এখানে একই রকম ভাবে 5 লসাগু, তাহলে 2 প্লাস 5। তো এখানে দেখো এই আর এসি, এই এবং আচ্ছা এখানে এসি কি করে হলো, এটা ইসি ছিল, এই এবং ইসি মিলে কিন্তু এসি কে বোঝাচ্ছে, তাহলে উপরে এসি হয়ে গেল আর নিচে ইসি হয়ে গেল, এটা সমান 7/5। এবার দেখো এসি এর মান 21 দেওয়া আছে, 21 সেন্টিমিটার লিখবো, বাই ইসি সমান 7/5। তাহলে বজ্রগুণ করলে 7 ইসি সমান 5 21 105 এত সেমি, বা ইসি সমান 105/7 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 105 কে 7 দিয়ে ভাগ করলে 15 পেলাম ইসি হচ্ছে 15। এখানে এই এর মান এটার মান বের করতে হবে, দুটো মিলে 21, তার মধ্যে এই পার্টটা যদি 15 হয় এই পার্টটা হবে 21 - 15, তাহলে এই সমান এসি থেকে ইসি বিয়োগ করছি, এসি হচ্ছে 21 আর ইসি হচ্ছে 15 সমান 6 সেন্টিমিটার। কোন রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার হলে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য কত? তো প্রথমে এখানে রম্বস এঁকে নিতে হবে, রম্বসের কর্ণ দুটির দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে একটা কর্ণ 12, অপর কর্ণ 16, এই কর্ণটা 16 আর এই কর্ণটা হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে রম্বসের নাম দিলাম এ বি সি ডি, ছেদবিন্দু কর্ণদ্বয়ের ছেদবিন্দু এটা ও নাম দিলাম। তাহলে কি দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি ও এ বি, কারণ রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সেই জন্য এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ ও এ বি একটি সমকোণী ত্রিভুজ, যার দেখো ও এর মান আমরা জানি, কারণ পুরো কর্ণটা এসির মান ছিল 16 সেন্টিমিটার, তাহলে ও এ সমান 16/2 সেমি সমান 8 সেমি। তারপর ওবির মান জানি, ওবি সমান এই যে পুরো বিডি কর্ণের হাফ, বিডি কর্ণ ছিল 12 সেন্টিমিটার, তাহলে 12/2 সেমি সমান 6 সেন্টিমিটার। আমাকে বের করতে হবে রম্বসের বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এবি বের করতে হবে, এবি সমান প্রশ্ন চিহ্ন, তাহলে সমকোণ ত্রিভুজ যেহেতু, তাহলে পিথাগোরাসের সূত্র আমরা এখানে প্রয়োগ করতে পারবো, পিথাগোরাসের সূত্রানুযায়ী অতিভুজ স্কোয়ার এবি অতিভুজ, লম্ব স্কোয়ার ও এ কে লম্ব ধরছি, তাহলে ওবি হবে ভূমি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এবি স্কোয়ার সমান পেলাম, এর মান বের করতে হবে যেহেতু ও এ হচ্ছে 8, ওবি 6, 8 8 64 6 6 36 সমান 100, তাহলে এবি স্কোয়ার সমান যদি 100 হয়, এবি সমান বলতে পারবো √100, এখানে প্লাস মাইনাস দিলাম না কেন, কারণ এবি বাহুর দৈর্ঘ্য মাইনাস দিতে নেই, মাইনাস হয় না, সেই জন্য এখানে প্লাস মাইনাস দিইনি, কোনো চিহ্নই দিইনি, অর্থাৎ এখানে প্লাস চিহ্ন আছে ধরে নিতে হবে, তাহলে এটা হলো 10। তাহলে অতএব রম্বসের বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয় রম্বসের, তাহলে একটা 10 বেরিয়েছে মানে বাকি বাহুগুলো 10 সেন্টিমিটার করে, দশ সেমি।
সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান 2 হলে সাইন টু দি পাওয়ার 10 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 10 থিটা এর মান কত? সাইন থিটা প্লাস কোসেক থিটা এর মান 2 দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি এখান থেকে সাইন থিটা প্লাস 1 বাই সাইন থিটা, কোসেক মানে 1 বাই সাইন আমরা জানি, সমান 2। এখানে 1 ভাবতে হবে, 1 এবং সাইন থিটা এর লসাগু সাইন থিটা, তাহলে 1 দিয়ে সাইন থিটাকে ভাগ করলে আমরা সাইন থিটা পাই, সাইন থিটা দিয়ে এই সাইন থিটাকে গুণ করছি, তাহলে সাইন থিটা গুণ করলে সাইন স্কোয়ার থিটা হলো, সাইন থিটা দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, 1 দিয়ে 1 কে গুণ 1 সমান 2, বা বজ্রগুণ করলে পাই 1 দিয়ে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 কে গুণ করতে হবে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা। তো সাজিয়ে লিখলে পাই সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র নিশ্চয় আমরা জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে সেই আকারে এই পার্টটাকে সাজিয়ে লিখি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 0। এখানে 1 আছে, বি এর জায়গাতে 1 লিখলাম, 1 স্কোয়ার করলে 1ই হয়, আর এর জায়গাতে সাইন থিটা হোল স্কয়ার করলে সাইন স্কয়ার থিটা হয়, এখানে 2 আছে সাইন থিটা, তাহলে দেখো উপর লাইনটা নিচের লাইনটা শুধু একটু রূপ পাল্টে লিখেছি, বাট ওপরে যা কিছু ছিল নিচে তাই কিছু আছে। তো এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কয়ার সমান 0, বা সাইন থিটা মাইনাস 1 সমান 0, বা সাইন থিটা সমান 1 ডান দিকে লিখব, তাহলে সাইন থিটা সমান 1 হয়ে গেল। এখন সাইন থিটা সমান যখন 1 পেলাম, এবার আমাকে মান বের করতে হবে সাইন টু দি পাওয়ার 10 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 10 থিটা। তো এখানে সাইন টু দি পাওয়ার 10 কোসেকের জায়গাতে আমরা 1 বাই সাইন লিখতে পারি, 1 বাই সাইন টু দি পাওয়ার 10 থিটা, তাহলে সাইন থিটার মান 1 টু দি পাওয়ার 10 আছে, তাহলে 1 টু দি পাওয়ার 10 প্লাস 1 বাই 1 টু দি পাওয়ার 10। তো 1 10টা গুণ করলে পরপর সেটা একই হয়, প্লাস 1 বাই 1 সমান 1 প্লাস 1 সমান 2, তাহলে এর মান বেরোলো 2। পরবর্তী আছে একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত, তাহলে এখানে বৃহত্তম কোণটির মান বের করতে হবে। তো কোণ তিনটিকে 2x 3x 4x ধরলে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে তার যোগফল 180 ডিগ্রি লিখবো, সেখান থেকে x এর মান বেরিয়ে যাবে। মনে করি কোণ তিনটির মান 2x ডিগ্রি 3x ডিগ্রি ও 4x ডিগ্রি, তাহলে এটা কিন্তু বড় কোণ 4x, এটা 3x এটা 2x, তাহলে এটা বড়। প্রশ্নানুসারে 2x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি প্লাস 4x ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, 2 আর 4 5 আর 4 9, তাহলে এটা 9x ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, और x डिग्री इज इक्वल टू 180 डिग्री बाई 9, তাহলে এটা 20 পেলাম, x ডিগ্রি সমান 20 পেলাম, 20 ডিগ্রি, তাহলে 4x ডিগ্রি মান 4x ডিগ্রি সমান 4 ইন্টু 20 ডিগ্রি সমান 80 ডিগ্রি,
তাহলে বড় কোণটির মান হলো এই 80 ডিগ্রি। এরপর 4-এর 10 আছে একটি সমকোণী চৌপলের ধারের সংখ্যা a, তলের সংখ্যা b এবং শীর্ষবিন্দুর সংখ্যা c হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2abc এর মান নির্ণয় করো। তাহলে সমকোণী চৌপলের তল সংখ্যা কত, ধার সংখ্যা কত আর শীর্ষবিন্দুর সংখ্যা কত সেটা আমাদের জানতে হবে প্রথমে। তো এখানে আমি প্রথমে ধার সংখ্যা গুনবো, সুতরাং ধার সংখ্যা গোনা একটু ছবি আঁকতে আঁকতে গুনলে বরং সোজা হবে। তো তোমরা গুনবে আমার সাথে সাথে কটা ধার হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে কিন্তু ধার সংখ্যা 12টা হলো। তো এখানে ধারের সংখ্যা a বলা ছিল, তাহলে লিখবো কি এখানে a হলো ধার সংখ্যা, এটা 12 পেলাম। তারপরে b এবং c, b ছিল তল সংখ্যা। আমরা জানি সমকোণী চৌপলের 4খানা তল হয়, লুডো ছক্কা হলে আরো সুবিধা হয় বুঝতে যে ওটা 6খানা তল হয়। সমকোণী চৌপলের 6খানা তল হয়, তাহলে এটা 6 তল সংখ্যা। এবং c হচ্ছে শীর্ষবিন্দুর সংখ্যা। এখানে গুণে দেখি 1 2 3 4 5 6 7 8, শীর্ষবিন্দু 8খানা আছে। তাহলে এখন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2abc, তাহলে কি হবে abc এর মান বসাবো, মানগুলো এখানে আছে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2abc, abc 12 6 8 12 6 8 12 6 8, 12 12 144, 6 6 36, 8 8 64, 12 দুগুণে 24 বা 6 12 72, 72 দুগুণে 144, তাকে 8 দিয়ে গুণ। 6 12 72, 72 দুগুণে 144, তাকে 8 দিয়ে গুণ করব। 4 8 32 এর 2 হাতে 3, 4 8 32 আর হাতে 3 ছিল, তাহলে 35 এর 5 হাতে 3, 8 8, 8 আর 3 11। তাহলে এ দুটো মিলে হলো 100, এখানে 144 আছে, তাহলে 244 মাইনাস 11 5 2, তাহলে 11 5 2 থেকে 244 বিয়োগ করতে হবে। 4 আর 8 দিলে 12, হাতে 1, 5 আর 0 দিলে 5, 2 আর 9 দিলে 11, তাহলে এটা হচ্ছে মাইনাস 908। আর এর আগের যে অঙ্কটা আছে এই যে 80 ডিগ্রি বেরোলো, এখানে ছিল কি বৃহত্তম কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো, এখানে বৃত্তীয় মান চেয়েছিল। তো যাই হোক 80 ডিগ্রি বেরিয়েছে, 80কে আমরা কি করব পাই সি বাই 180 দিয়ে ভাগ করব, এই গুণ করব পাই সি বাই 180। তাহলে 10 দিয়ে যদি কাটাকুটি করি এটা 8, এটা 18, এবার 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 9, তাহলে এটা হলো 4 পাই সি বাই 9। একটি অর্ধগোলকের ব্যাস 12 সেন্টিমিটার, ওই অর্ধগোলকটি থেকে সর্ববৃহৎ যে গোলক পাওয়া যাবে তার ক্ষেত্রফল কত। এখন অর্ধগোলক থেকে গোলক বের করতে হবে। একটি অর্ধগোলকের ব্যাস 12 সেন্টিমিটার, ওই অর্ধগোলকটি থেকে সর্ববৃহৎ যে গোলক পাওয়া যাবে তার ক্ষেত্রফল। তো এখানে প্রথমে অর্ধগোলক টেকে নিতে হবে। অর্ধগোলকটা কিছুটা এরকম দেখতে।
তাহলে এটা হলো অর্ধগোলকের উচ্চতা। এখন যদি আমরা গোলক তৈরি করি, এটা আচ্ছা অর্ধগোলকের উচ্চতা, আর আর হলো অর্ধগোলকের ব্যাসার্ধ, এটাও অর্ধগোলকের ব্যাসার্ধ। এখন যে গোলকটা তৈরি করা যাবে সেটা কিন্তু তার উচ্চতা হবে এই অর্ধগোলকের উচ্চতার সমান। এরকম, অর্থাৎ অর্ধগোলকের যেটা ব্যাসার্ধ ছিল সেটা এই গোলকের ক্ষেত্রে হবে ব্যাস। তাহলে এই অর্ধগোলকের ব্যাসার্ধ যদি আর হয়, গোলকের ব্যাসার্ধ হবে r/2। তো এখানে অর্ধগোলকের ব্যাস দেওয়া আছে 12 সেন্টিমিটার, অর্ধগোলকের ব্যাস সমান 12 সেমি। আচ্ছা, ব্যাসার্ধ সমান 12 হাফ অর্থাৎ 6 সেন্টিমিটার। অতএব গোলকটির ব্যাসার্ধ হবে এই যে অর্ধগোলকের ব্যাসার্ধ তার হাফ অর্থাৎ 6/2 সেমি, এটা হলো 3 সেন্টিমিটার। আর গোলকটির ব্যাসার্ধ হয়ে গেল, এবং ক্ষেত্রফল সমান গোলকের ক্ষেত্রফল, অর্থাৎ এখানে বক্রতলের ক্ষেত্রফলই বলা আছে। বক্রতলের ক্ষেত্রফল 4πr² সমান 4 ইন্টু 22/7 ইন্টু 3, আর এর মান 3 স্কোয়ার। এটা হবে বর্গ সেমি বা সেমি স্কোয়ার দিতে পারি আমরা। 3 থেকে 9, এখানে 4/88। 8 নং 72-এর 2 হাতে 7, 8 নং 72, 73, 74, 75, 76, 77, 78, 79। তাহলে একে 792, একে 7 দিয়ে ভাগ করতে হবে। 7 একে 7, 7 একে 7, 3 7 21, 113.117। তাহলে এটা হলো গোলকটির ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, যদি 1, 1, 2, 1, 3, 1, 4 ... 1/n সংখ্যাগুলির পরিসংখ্যা যথাক্রমে 1, 2, 3, 4 ... n হয়, তাহলে তাদের যৌগিক গড় কত? তাই যৌগিক গড় বের করার সময় আমরা কি করি, যে এই যে শ্রেণী এবং এখানে পরিসংখ্যা, শ্রেণী এবং পরিসংখ্যা গুণ করি, তারপরে সংখ্যাগুলোকে যোগ করি, যোগ করে যে কটা সংখ্যা আছে সেই তত দিয়ে ভাগ করি। তাহলে এখানে লিখব কি যৌগিক গড়, আমি একেবারে গড় দিয়ে লিখছি, যৌগিক গড় সমান তো প্রথম সংখ্যা 1 আছে, 1 আছে, সেটা একটা। পরের সংখ্যা 1 2, সেটা আছে দুটো। তারপরের সংখ্যা 1 3, সেটা আছে তিনটে। তারপরের সংখ্যা 1 4, সেটা আছে চারটে। তারপরের সংখ্যা 1 5, সেটা আছে পাঁচটা। এইভাবে যেতে যেতে তারপরের সংখ্যা 1/n, সেটা আছে nটা। তাহলে মোট n সংখ্যক পদ পেলাম, তাহলে n দিয়ে ভাগ করব, সমান 1 1 কে 1 প্লাস, এটা কাটাকুটি করলাম, তাহলে এখানে 1 হচ্ছে প্লাস, কাটাকুটি করে এখানে 1 হচ্ছে প্লাস, এটা কাটাকুটি করে 1 প্লাস, এটা কাটাকুটি করে 1 প্লাস ডট 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 প্লাস, এখানে কাটাকুটি করে 1। তাহলে এরকম কটা আছে n সংখ্যক। তাহলে n সংখ্যক 1 পরপর যোগ করলে সেটা n হয়, আর তাকে n দিয়ে ভাগ, তাহলে n দিয়ে n কে ভাগ করলে আমরা পেলাম 1। তাহলে এটা ছিল আজকে ভিডিওর লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে।
ধন্যবাদ।